নমস্কার। আজকে কিন্তু এফআইআইদের ভালো মতন সেলিং এসেছে, প্রায় 5,000 কোটি টাকার মতো সেলিং। সেলিং যে আসবে বোঝা যাচ্ছিল, কারণ গতকাল ইউএসএ একটা ইভেন্ট হয়েছে, সেটা হচ্ছে ইউএসএর যে বন্ড ইল্ড সেটা কিন্তু 5%-এর মতো বেড়েছে। 5% হয়ে গেছে বন্ড ইল্ড। 5% বেড়েছে বলছি না, মানে টোটাল ইল্ডটা এখন চলছে 5%-এর মতো। তো দেখুন, রিস্ক ফ্রি রিটার্ন যদি 5% নিজের দেশে কেউ পায়, তাহলে অন্য দেশ থেকে একটু প্রফিট বুক করে টাকাটা ওই নিজের দেশে লাগানো, এইটা তো স্বাভাবিক ব্যাপার। এবং গতকাল তার জন্য ইউএস মার্কেটও পড়েছে, যেহেতু রিস্ক ফ্রি 5% পাওয়া যাচ্ছে। গতকাল ডাও জোন্স 800 পয়েন্ট মাইনাস হয়েছিল। এবং আজকেও আমাদের বাজারেও কিন্তু এফআইআইদের সেলিংটা এসেছে। এই সেলিং কি কন্টিনিউ থাকবে? আমার মনে হয় সেটা নয়, এফআইআইদের স্পেশালি বলছি। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। একবার প্রথম দিন একটু ঝটকাটা বেশি লাগে। তবে একটা জিনিস দেখেছি, তারপর আমি মার্কেটে আসবো, মার্কেটের চার্ট নিয়ে আসবো, সাপোর্ট রেজিস্ট্যান্স এসব নিয়ে আসবো। একটা জিনিস লক্ষ্য করছি, যেহেতু মার্কেট এখন একটু উপরের দিকে আছে, যেহেতু 25,000-এর আশেপাশে আছে, 24,500 এরকম, যেখান থেকে 26,000 মাত্র 4-5% দূরত্বে। তো সেক্ষেত্রে কিন্তু এফআইআইরা সেল করবে জেনেও, বা একটা বড় ইভেন্ট আজকে হবে জেনেও, ডিআইআইদের তরফ থেকে কিন্তু সেইভাবে মার্কেটকে সাপোর্ট দেওয়াটা দেখা যায়নি। হ্যাঁ, দিয়েছে, তারাও 2-3 হাজার কোটি টাকার কিনেছে, না হলে মার্কেট হয়তো আরও পড়তো। কিন্তু অন্যান্য দিন যেদিন দেখা যায় যে যে ইভেন্টগুলো জানা যে আজকে পড়বে, তাহলে ডিআইআইরা একটু স্পেশাল, কোট আনকোট স্পেশাল একটু প্রিপারেশন নেন বাজারকে একটু দাঁড় করিয়ে রাখার। সেই ব্যাপারটা কিন্তু একটু কম মনে হচ্ছে, বা শেষের দিকে ডিআইআইরা এসে ক্রিটিক্যাল লেভেলের উপরে বন্ধ করাচ্ছে। যেমন 24,500 আজকে টাচ করেছিল, 500-র নিচেও একটু গেছিল, কিন্তু বন্ধ দিয়েছে 24,600-র উপরে, মানে 500টাকে কিন্তু ওই যাকে বলে লক্ষ্মণ রেখা, সেটাকে কিন্তু বাঁচিয়ে নিয়েছে ডিআইআইরা। বোঝা যায় এখন তো আর মার্কেট 22,000-এ নেই যে ডিআইআইরা প্রচুর বাই করে একদম মার্কেটকে উপরে নিয়ে যেতে হবে। সেই গরজটা একটু হয়তো ডিআইআইদের কম আছে, কারণ মার্কেট জাস্ট লাইফ হাই থেকে কত 4-5-6% দূরে আছে। ইটস ওকে। তো যাই হোক, এবার মার্কেটে আসি। তো বন্ড ইল্ড 5% হয়েছে। এবার অনেকে হয়তো বলবেন যে আচ্ছা, 5% যদি বন্ড ইল্ড হয়, আমাদের এখানে এফআইআইরা যারা পয়সা লাগাচ্ছে সেখানে তো নিফটিতে প্রায় পাস্ট হিস্ট্রি অনুযায়ী 12%, 10% এরকম রিটার্ন পাওয়া যায়। তা 5%-এর চক্করে যাচ্ছে কেন তারা নিজেদের দেশে? দেখুন, এখানে একটা ব্যাপার বুঝতে হবে, যখন বন্ড ইল্ড বাড়ে, কেন এইসব ইমার্জিং মার্কেট থেকে একটু টাকা বেরোয়, একটু বুঝতে হবে যে আমরা তো দেখছি যে 10-12%, কিন্তু একবার এফআইআইদের কথা ভাবুন। ওরা একটা টাকা যখন এখানে আনছে, আবার টাকাটা যখন এখান থেকে তাদের দেশে নিয়ে যাচ্ছে, দুবার ট্রানজ্যাকশন কস্ট আছে। প্রায় ব্যাংকে ট্রানজ্যাকশন কস্ট যেগুলো হয়, 1 থেকে 1.5%-এর মতো ট্রানজ্যাকশন কস্ট হয়। তার মানে শুধুমাত্র ট্রানজ্যাকশন কস্টই 1.5%, 3% চলে গেল। প্লাস একটা টাকার ডেপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন, এই ব্যাপারগুলো থাকে। জানেন, আমাদের ইন্ডিয়ান রুপিস ডলার যদি দেখেন, ডলার আইএনআর অনেক বছর আগে 60-70 টাকায় ছিল, তারপর 80 টাকায় হয়েছে, এখন কিছুদিন আগে 88 টাকায় চলে গেছিল, এখন 85 টাকা আছে। মানে আস্তে আস্তে কিন্তু ডেপ্রিসিয়েট করছে মানি। যদি বছরে 5%, 6%ও রুপি ডেপ্রিসিয়েট করে, তাহলে তো 6% এফআইআইদের এমনি বসে বসেই লস হলো। প্লাস ট্রানজ্যাকশন কস্ট 2-3% ধরে নিন, তাহলে যা রিটার্ন 10%, 12% ইন্ডিয়ান মার্কেট থেকে রিটার্নের মধ্যে ওদের তো ওই 8%-এর মতো চলেই যাচ্ছে। ঠিক আছে, টাকার ডেপ্রিসিয়েশন বলুন বা ট্রানজ্যাকশন কস্ট, এগুলোতে সেখানে যদি নিজের দেশে বসে পুরো টাকাটা 5% রিস্ক ফ্রি পাওয়া যায়, তাতে কেন যাবে না? হ্যাঁ, এখানে আছে একটা ব্যাপার, সবাই তো আর, সব এফআইআইরাই তো আর নিফটিতে ইনভেস্ট করে বসে নেই। অনেক ভালো স্টকে আছে যেগুলোর রিটার্ন অনেক বেশি দেয়, মিড ক্যাপে আছে। তাই জন্য পুরো এফআইআই যে জিরো করে দেবে সব না, কিন্তু একটা কথা হলে কিছু কিছু এফআইআইরা কিছু কিছু টাকা প্রথম দিন একটু এরকমভাবে নিয়ে যায়। তো সেইটাই হয়েছে, স্বাভাবিক ব্যাপার ছিল এটা। মানে মোটামুটি হবে জানা ছিল, কারণ এই ইভেন্টটা গতকাল হয়েছে, ডাও জোন্স দেখেই বোঝা যাচ্ছিল।
800 পয়েন্টের মতো মাইনাস। তো যাই হোক, এবার মার্কেটে আসছি। ভিডিওটাকে যদি ভালো লাগে, এই বন্ড ইল্ডের ব্যাপারটা যদি বুঝতে পারেন, তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বন্ড ইল্ড নিয়ে আরও একটু ডিটেলসে জানতে চান, নিচে কোশ্চেন করে রাখবেন, আমি পরে কোনো এক ভিডিওতে আরও ডিটেলসে ডিসকাস করে দেব। নিফটিতে আসি। দেখুন নিফটি এই যে বক্সটা আমি আপনাদের সামনে এঁকেছিলাম, সরি ক্ষমা করবেন, আর এই বক্স, এই দুটো বক্স প্রথমে এখানে কনসোলিডেট করেছিল, তারপর এখানে। আজকে যদি 500-র নিচে ক্লোজিং দিত, ক্লোজিংটা খারাপ হতো, কিন্তু সেটা দেয়নি, ছুঁয়ে উপরে চলে এসছে। তাহলে সেই আমাদের ওই লেভেলটা একই রইল, 24,500। দেখুন প্লাস মাইনাস না একটু 50 পয়েন্ট করে নেবেন, একটা 25,000-এর ইন্ডেক্স তো একদম পিন পয়েন্ট হয় না, কিন্তু 24,500-র আশেপাশে কিন্তু একটা সাপোর্ট আছে। সেটা যদি ভেঙে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আবার মানে এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হিসাবে ধরা হবে। ব্যাংক নিফটিতে আসি। তাহলে ব্যাংক নিফটিতে আসার আগে, তাহলে এই দিনগুলোতে কি স্ট্র্যাটেজি থাকবে অ্যাজ আ ট্রেডার? নিচের দিকে যখন আসবে, অ্যাটলিস্ট 24,500 যখন আসবে, তখন অ্যাটলিস্ট সেলিং করব না। 24,500-তে এলে, হ্যাঁ সাপোর্ট ভেঙে ট্রেড করছে, ওর নিচে কন্টিনিউয়াস রয়েছে, দেখা যাচ্ছে যে 500-র নিচে কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে ট্রেড করছে, দেন ইট ইজ ডিফারেন্ট। ঠিক যে 500টা কনফার্মলি ভেঙেছে, অ্যাটলিস্ট 500-র নিচে একদিন ক্লোজিং দিল। তাছাড়া 500-তে আছে বলে আমি নিফটিতে সেল করে দিলাম, সেগুলো কিন্তু করাটা আমার মনে হয় উচিত নয় অ্যাজ আ ট্রেডার হিসাবে বলছি। কারণ এখন সাপোর্ট জোনের দিকে আছে, এবার সাপোর্টটা মানবে কিনা বাজার, সেটা বাজারই জানে। ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটি কিন্তু ওই কনসোলিডেশনের মতোই করছে, ইটস ওকে। মানে কোনো কিছু একদম যে আজকে মাইনাস হয়েছে বটে পুরো ওভারঅল মার্কেট, কিন্তু সব যে স্ট্রাকচার খারাপ হয়ে গেছে তা কিন্তু এখনও নয়। 24,500-র উপরে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, মানে 24,500-র নিচে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ কিন্তু ফেক ব্রেকআউট, এটা এখনো বলার সময় হয়নি। আচ্ছা, স্মল ক্যাপ ইন্ডেক্স আজকে ঠিক আছে মোটামুটি, আজকে কস্ট টু কস্টই আছে, মানে কি বলবো, আর তেমন কিছু হয়নি। মিড ক্যাপ ইন্ডেক্স অল্প একটু মাইনাস, ঠিক আছে, বড় রেড ক্যান্ডেলের নিচেও যায়নি, ঠিক আছে। আইটি মেন আমি ইন্ডেক্স দেখছি, আইটি একদম যা করে, আন্ডার পারফর্ম তো আইটি অনেক মাস ধরে করছে, তেমনই করছে। ফার্মাও আজকে সবই যেহেতু পড়েছে, ফার্মাও 1%-এর মতো মাইনাস, ঠিক আছে। অটো সেক্টর 1%, মানে সবই হরে ধরে দেখতে গেলে 1%। যেটা যে দুটো সেক্টর নিয়ে একটু আলোচনা করতে আপনারা কেউ রিকোয়েস্টও করেছিলেন আগের ভিডিওর নিচে, এফএমসিজি আর এনার্জি। এফএমসিজি নিয়ে বলবো, আজকে আইটিসির রেজাল্ট এসছে, আইটিসির রেজাল্টটা একটু ভালো করে দেখে নিয়ে আপনাদের ডিটেলসে জানাবো। তবে আইটিসির রেজাল্ট প্রাইমা ফেসি মোটামুটি ঠিকঠাক হয়েছে। এবার দেখুন এফএমসিজি সেক্টর অনেক মাস ধরেই, অনেক দিন ধরেই, এবং মাসের উইকলি বা মান্থলি চার্টও যদি দেখেন, ও কিন্তু একই রেঞ্জে আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে নভেম্বর 2024 থেকে একই রেঞ্জে আছে। মাঝখানে এই পতনটাকে আমি ছেড়ে দিচ্ছি, কারণ এই যে ফলটা হয়েছিল মার্চ এপ্রিল মে মার্চ মাসে, সেটা তো সব সেক্টরেই হয়েছিল, নিফটিতেও হয়েছিল, ওটা ছেড়ে দিন। ওটা যদি আমি ওয়ান অফ ধরে নিই, তাহলে কিন্তু ও দেখুন এর মধ্যেই ঘোরাফেরা করছে, কনসোলিডেশন জোনেই করছে। তার মানে কোনো আপ ট্রেন্ডও নেই, আবার ডাউন ট্রেন্ডও বলা যায় না, কনসোলিডেটিং। ওকে, তেমন এনার্জি সেক্টর নিয়ে বলেছেন। এনার্জি সেক্টর আমার মনে হয়, দেখুন এনার্জি সেক্টরেরও চার্ট যদি দেখেন, একদম সেম, প্রায় সেম, নিচে এসেছে মার্কেটের সাথে, তারপর এখন আবার উঠেছে, একই দিকে কনসোলিডেট করেছে। তবে এখান থেকে যদি দেখেন, ফেব্রুয়ারি থেকে একটু হায়ার লো দেখাচ্ছে। তবে ওই এনার্জি সেক্টরটা অনেকটা গ্লোবাল অয়েল প্রাইস ওসবের সাথে যুক্ত আছে, এই যুদ্ধফুদ্ধর খবর কেমন হয় এসবের উপর অনেক কিছু নির্ভর করছে। সুতরাং ওই ভোলাটিলিটিটা থাকবে। এমনিতে অন্যান্য সেক্টরের মতোই একই রকম। আলাদা করে যে সেক্টরটা নজর কাটছে সেটা হচ্ছে নিফটি ডিফেন্স ইন্ডেক্স, যেটা আপনাদের কাছে এই চ্যানেলেই যেদিন সিজফায়ার হয়েছিল সেই রবিবার আপনাদের বলা ছিল, মানে গত সপ্তাহের রবিবার, যেটা আপনাদের খুব কাজে লেগেছে বলে মনে হয়। প্লিজ ভিডিওর নিচে কমেন্টে একটু লিখে দেবেন যে ওটা কাজে দিয়েছিল কিনা। তারপর থেকে দেখুন আমার মনে আছে এই দুদিন সময় দিয়েছিল বাজার, আমি এই দুদিনের আগে ভিডিও বানিয়ে বলেছিলাম, তারপর নিশ্চয়ই অ্যানালিসিসও নিজে থেকে করেছেন। তা আজকেও দেখুন, আজকে কিন্তু 2%-এর মতো ইন্ডেক্স লেভেলে গ্রিন আছে, ভালো,
ঠিক আছে, দুদিন কনসোলিডেটও করেছিল, নিচে এসেছিল, মানে বাড়ার পর একটু নিচে এসেছিল, তারপর আবার উপরের দিকে যাচ্ছে, মানে এরকম উঠলো, ব্রেকআউট দিল, তারপর নিচে নেমে আবার উপরের দিকে, যেটা খুব ভালো। এবার দেখতে হবে এই লেভেলটাকে ক্রস করে কিনা। তবে ভালো বুলিশ প্যাটার্ন, এই প্যাটার্নগুলো জানেনই যারা টেকনিক্যালটা একটু জানেন, এই প্যাটার্নগুলোকে বুলিশ প্যাটার্ন হিসেবেই ধরা হয় যেগুলো। এবার মোটামুটি এই জায়গাতেই আছে, এবার দেখা যাক এরকম ফলো আপ উপরের দিকে হয় কি না। ওকে, যারা করবেন, সোজা কথা বলছি, যারা ট্রেডিং করছেন স্টপ লস ছাড়া করবেন না, মানে মেতে যাবেন না। আমরা আছি না অনেক সময় একটা জিনিস সব জায়গায়, টিভি, ইউটিউব, সব জায়গায় বললে আমরা খুব মেতে যাই। হ্যাঁ, মেতে যাবেন না, এইখানে অ্যাটলিস্ট এই সুইংয়ের নিচে একটু স্টপ লসটা রাখবেন, এই সব দিকে স্টপ লস হবে। এখানে এসএল, ঠিক আছে, আমি এখানে লিখেও দিই স্টপ লস, মানে আমি টেকনিক্যাল অনুযায়ী স্টপ লস বলছি, কোনো রকম রেকমেন্ডেশন, কোনো রকম অ্যাডভাইস এসব কিছুই নয়। কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার। আমি তো বিগত রবিবার, আগের সপ্তাহে রবিবার অ্যানালিসিস করে দিয়েছিলাম, ঠিক আছে। নিচের লেভেলে নেওয়া থাকলে, আমি আবার বলছি, উপরের কেনা দামের উপরে স্টপ লস রাখবেন। এখানে স্টপ লস আশা করি এইসব জায়গায় এন্ট্রি আশা করি হয়েছে, তাহলে কেনা দামে স্টপ লসটা রাখবেন, তার উপরে যাতে স্টপ লস থাকে, মানে এই ট্রেডে লস যাতে না হয়। মানে এই ভালো বাজারে, ডিফেন্স সেক্টরের ভালো বাজারে যদি কেউ লস নেয়, তার মানে ট্রেডিং তাকে একটু বিবেচনা করে দেখতে হবে, শুধুমাত্র ওই ফোমোতে পড়ে কাজ করবেন না, বারবার বলছি। যাই হোক, এবার তো ডিফেন্স সেক্টরের বিভিন্ন স্টকও যদি দেখেন ভালো আজকে বেড়েছে। আমি ইন্ডিভিজুয়ালের নাম নিচ্ছি না, আপনারা জানেন, হ্যাল থেকে শুরু করে মাঝগাঁও ডক থেকে শুরু করে সোলার ইন্ডাস্ট্রিজ, যা আপনি জানেন সবই মোটামুটি আজকে ভালো গেছে, তাই জন্যই তো ইন্ডেক্স লেভেলে 2% প্লাস। ঠিক আছে, ডিফেন্স সেক্টর এখন ফ্লেভারে আছে এবং থাকবেও বলে মনে হয়। তবে হ্যাঁ, ওই এন্ট্রি এক্সিটটা একটু ঠিক মতো করে নিজেরা প্ল্যান করবেন, আর পার্সেন্টেজ অ্যালোকেশন যাতে ভুল না হয়। হয় না অনেকে যে একটা হচ্ছে মানে একটা সেক্টরেই পুরো টাকা লাগিয়ে দিলাম, নিজের একটা স্টকেই পুরো টাকা লাগিয়ে দিলাম, না এরকম করবেন না। একটা স্টকে 3 থেকে 5% বেশি যাতে অ্যালোকেশন না হয়ে যায়, একটা সেক্টরে যাতে অনেক বেশি অ্যালোকেশন না হয়ে যায় পোর্টফোলিওতে, ওভারঅল পোর্টফোলিওতে, এইসব দিকগুলো নজর রাখবেন। কারণ দেখুন সব কিছুই কিন্তু হয়। গতকাল আমার এখানে কোশ্চেন এসেছিল যে বিএসসি কি কেনা যায়, আমি তো ডাইরেক্ট হ্যাঁ না বলতে পারি না। আমি বলেছিলাম বিএসসি কিছুদিন আগে, মনে করে দেখুন গতকালের ভিডিওতে বলেছিলাম না একজনের প্রশ্নে, যদি মনে থাকে প্লিজ একটু হ্যাঁ বিএসসি বা শুধু বিএসসি এই ওয়ার্ডটা লিখে দেবেন, আমি বুঝে যাব। বলেছিলাম না যে বিএসসি 1 মাস আগেও 3,900 টাকায় এসেছিল, এখন তো হাই ভ্যালুয়েশনে, ভালো স্টক সব কিছু, কিন্তু ভ্যালুয়েশনটাও তো দেখবেন। আজকে দেখুন 5% পড়েছে, 4% পড়েছে, যে আর তো এরকম মানে আরও হয়তো নিচে যাবে বা খারাপ সময় আসে। সব সময় দেখুন দুটো জিনিস মনে রাখবেন, ভালো স্টক মানে ভালো দাম এবং ভালো সময়ে কোনোদিন পাবেন না। ভালো দাম পাবেন খারাপ সময় সব সময়, আর ভালো সময় খারাপ দাম পাবেন। খারাপ দাম মানে আপনার ক্ষেত্রে কেনার পক্ষে খারাপ দাম মানে উঁচু দাম হয়ে গেছে, তো এর খারাপ সময়ই আপনাকে কিনতে হবে। যারা খারাপ সময়ে ওই বুকে বল জোর রেখে কিনতে পারে ভালো ফান্ডামেন্টালি গুড স্টকে, ফান্ডামেন্টালি যেগুলো ভালো, তারাই শেয়ার মার্কেটে টিকে থাকে। শেয়ার মার্কেটের এটাই নিয়ম। এবার একটা কথা বলি, যে যে বিএসসির কিন্তু গত মানে রেকর্ড ডেট জানেন 2:1 হারে বোনাস ডিক্লেয়ার করেছে বিএসসি, তার রেকর্ড ডেট কিন্তু কালকে, মানে 23শে মে, ঠিক আছে। এই যে থার্সডে ট্রেডিং সেশন, এখানে 23শে মে হচ্ছে আপনার, এই যে মে 23, এটা হচ্ছে রেকর্ড ডেট, ঠিক আছে। ওকে, তো তো informed about the fixing Friday as the record date of the determining the eligibility of shareholders, মানে 23শে মে যাদের ডিম্যাট অ্যাকাউন্টে বিএসসি থাকবে তারা বোনাসের এলিজেবল, মানে যারা কালকে কিনবেন তারাও কিন্তু বোনাসের এলিজেবল আমার মনে হয় হবেন না, কারণ বুঝতেই পারছেন কালকে কিনলে তো পরের দিন ডিম্যাটে আসবে। তো যাদের কেনা আছে তাদের কিন্তু ডিম্যাটে যদি চলে আসে মে 23 তারিখ রেকর্ড ডেট, সেই অনুযায়ী কিন্তু একটু মাথায় রাখবেন ব্যাপারটা। আর দেখবেন 2:1 অনুপাতে দামটাও সেই হারে কমে যাবে। ভাববেন না যে কি হলো, বিএসসি কেন 30% পড়ে গেল বা 60% পড়ে গেল, এরকম দেখবেন 2:1 তো মানে আরো নিচে যাবে, এত কমে গেল কেন, ওরকম করবেন না, ভাববেন না, ওটা অ্যাডজাস্টমেন্ট হবে।
যারা বোনাস শেয়ার সেটা কিছুদিন পরে ডিম্যাটে আপনার চলে আসবে, যারা বোনাসের জন্য এলিজেবল থাকবেন, মানে যাদের কাছে বিএসসি অলরেডি আছে তাদের জন্য। যাই হোক, এবার বোনাস এইসবের জন্যই কি একটা স্টক কেনা উচিত? উত্তর হলো একদম না। আর আজকে 5% কেন পড়েছে? ওই বোনাসের আগে একটু মানুষ যারা বোনাস জন্য কিনেছিল, ওই বোনাসের জন্য অনেক অপারেটররা দাম অনেক বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যায়, তারা প্রফিট বুক করে নিল, ওই সবগুলো হয়, ঠিক আছে? এগুলো সাধারণ ব্যাপার, একটু মার্কেটে থাকলেই বুঝতে পারবেন। তো যাই হোক, মার্কেট নিয়ে মোটামুটি যা বলার আমি বললাম। যারা আমার সুইং ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান, যে কোর্সটা শুরু হচ্ছে 8ই জুন থেকে, তার এনরোলমেন্ট শুরু হয়ে গেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, লিমিটেড সিট। সেখানে কিন্তু এখন অফারও চলছে, 20% অফও চলছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন, লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সেও দেওয়া আছে, সেখানে এনরোল করে কোর্স ডিটেলস পেয়ে যাবেন এবং এনরোল করে নিতে পারেন অ্যাপ থেকে। এবং অ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে ক্ল্যারিফিকেশন করে নিতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, সাবধানে ট্রেড করবেন। আপনার ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।